অনেকক্ষণ ধরে পাহাড়ের গায়ে একা দাঁড়িয়েছিল এই জোয়ান। বাহাদুর গিয়েছে প্রকৃতির ডাকে সাড়া দিতে। গত রাতে টানা বৃষ্টি হওয়ায় রাস্তা ধারে কাদায় ভরেছে পথঘাট। চারপাশে ঘন নীরবতা। নিস্তব্ধতার মধ্যে হঠাৎই এই জোয়ানের মনে হলো একটা সিগারেট না দিলে যেন কিছুই ঠিকঠাক লাগবে না। পকেট থেকে ধীরে ধীরে হাতে তুলে নিল সিগারেটের প্যাকেট। এদিক ওদিক তাকে নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই। তারপর ধীরে মাস্ক খুলে নিল মুখ থেকে। লাইটার জ্বালিয়ে চেনা ভঙ্গিতে ধরালো আগুন। প্রথম টানটাতে দিলেই সঙ্গে সঙ্গে সে পা বাড়ালো পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা পথ ধরে। এ জোয়ান ভেবেছিল এই পাহাড়ের উপরে কেউ নেই, কিন্তু উপরে আসতে দেখে পাহাড়ের মাঝখানে এক মেয়ে দুহাত মিলে দাঁড়িয়ে আছে। এ জোয়ান ভোরু কুচকালো। মেয়েটা পরনে ব্ল্যাক জিন্স প্যান্ট আর কালো রঙের হুডি। এই জনের কৌতূহল হলো মেয়েটার সামনে থেকে দেখার। সেই জন্য এগিয়ে যেতেই হুট করে মেঘ ডেকে বৃষ্টি পড়া শুরু করলো। মেয়েটা পেছনে ফিরল। ইজওয়ান তাকিয়ে রইল মেয়েটার দিকে। বৃষ্টির পানিতে দুজনে ভিজে যাচ্ছে। ইজওয়ানের চোখ ফেলাতে ভুলে গেছে মেয়েটার থেকে। মেয়েটা অন্যরকম লাগলো। মেয়েটার শরীরের রং ধবধবে ফর্সা, গোলাপি ঠোঁট, চোখের মধ্যে বাদামি বর্ণের, লম্বা নাক, নাকে গোল রিং, এর মধ্যে ছোট নাকপিন। ফেসের কাটিংটা মোটেও বাঙালি নয়, একদম বাহিরের দেশের মতো। বৃষ্টির পানিতে চোখের পাপড়ি কাঁপছে মেয়েটার। এই জন এগিয়ে আসলো ধীরে গতিতে। মেয়েটার সামনে দাঁড়িয়ে নেশাধরা গলায় বলল, কে তুমি? মেয়েটি কিছু বলল না। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই এই জন হাত টেনে নিজের কাছে টেনে নিয়ে বলল, নাম কি? বাড়ি কোথায় সেটা তো বলে যাও আগুন সুন্দরী। লাস্টে দুটি শব্দ শুনে মেয়েটা বিদ্যুতের গতিতে এজনের থেকে সরে দ্রুত পায়ে চলে যেতে নিলেই এজন ফের হাত ধরে টান দিলে মেয়েটা এজনের বুকে ধাক্কা দিয়ে তর্জনী তুলে বলে, বেলাডিল রাস্কেল, ডোন্ট ইউ ডিয়ার কাম নিয়ার মি অ্যাগেন, জাস্ট স্টেজ অ্যাওয়ার ফ্রম মি। মেয়েটা চলে গেল। এজন বাঁকা চোখে দেখলে মেয়েটা চলে যাওয়া। রাগের কপাল কুঁচকে আসলো। কি তেজ মাইরে! পাহাড় থেকে নিচে নামতে দেখতে পেল মেয়েটার কালো রঙের গাড়িতে উঠে চলে গেল। এজন গাড়ির পেছনে থাকা নম্বরটা লিখে নিল। নিজের গাড়ির কাছে আসলো। বৃষ্টি আসার বাহাদুর বসেছিল গাড়ির ভিতরে। এই জওয়ানকে ভেজা শরীর নিয়ে গাড়িতে উঠে বসে দেখে বলল, কই ছিলি তুই? এই জওয়ান গম্ভীর গলায় বলল, পাহাড়ের চূড়ায়। কি করতে? আমার একটা কাজ করে দে। বল কি কাজ? ঢাকা মেট্রো ঘ 15 34 21 এই গাড়ির মালিককে, সেটা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবি। নাম কি, কোথায় থাকে, কি করে, এভরিথিং। কার গাড়ির নাম্বার এটা সেটা তো জেনে কাজ নেই। যা বলছি তাই কর। বাহাদুর মাথা নাড়ল। এইজন ক্রোধ নিয়ে গাড়ি চালালো। এই মেয়েকে তো সে দেখেই দিবে। এইজন সুলতানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, তাই না? বুঝিয়ে দেবে মেয়েটাকে। রাতের দিকে আবিয়া সুলতান ফোন দিলেন সুলেমানকে। জিজ্ঞেস করলেন, বিয়ের তো বেশি দিন নেই, সুলেমান আসবে না? সুলেমান জবাবে বলল, বিয়ের একদিন আগে চলে আসব, রাখছে। আবিয়া সুলতান হা হয়ে গেলেন। তার ছেলে আসবে, সে তো ভেবেছিল আসবে না। আফিয়া সুলতান শ্বশুরকে বলবে অভিনয় করতে। যাক, সেসব কিছু করা লাগবে না। ছেলে যখন বলেছে তখন আসবেই। ইব্রাহিম আর চোখে দেখলো সুলেমানকে। সুলেমান সেটা দেখে জিজ্ঞেস করলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? বিশ্বাস হচ্ছে না? তুই বিয়ে করবি? কেন? সেদিন তো জ্ঞান দিলি ঘরে ঘরণী আনার জন্য। সেই জন্য তো করছি। পেবার উপর রাগ করে সব করছিস না তো? সুলেমান তাচ্ছিল্যের সহিত বলল, আমার জীবনে ওর চ্যাপ্টার 12 বছর আগে ক্লোজ হয়ে গেছে। ওর চাওয়ার মতো আমার জীবন চলবে না। পরের দিন সকালে ইমন আসলে শাহবাগে। ইব্রাহিমকে কল দিতেই ইব্রাহিম ইয়াসিনকে পাঠালো ইমনকে আনতে। ইমন ইয়াসিনের সাথে আসলো ইব্রাহিমের কাছে। ইব্রাহিম ইমনকে দেখে বলল, রাজনীতি বুঝো ছেলে? না ভাইয়া। ড্রাইভিং পারো? জি পারি। বেশ, তুমি আমার গাড়ির ড্রাইভার, আমাকে নেওয়া আসা করবে। আমার বেতনটা ভাইয়া কত? ইব্রাহিম মুচকি এসে বলল, চিন্তা করো না, 20K পাবে। যদি দেখি ড্রাইভিং ভালো তাহলে বাড়াবো। ইমন কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে তাকালো। কবে থেকে জয়েন হব? আজ, এখন থেকেই। ইব্রাহিম গাড়ির চাবিটা ইমনের দিকে দিয়ে বলো, বসো গিয়ে আসছে। ইমন চাবিটা নিয়ে ইয়াসিনকে দেখিয়ে ইমন মেহরিনকে ফোন করে বলতে ইচ্ছে করলো,
চাকরিটা আমি পেয়ে গেছি মেহেরিন, শুনছো? চট্টগ্রামে 10 দিন থেকে গতকাল রাতে ঢাকায় নিজ বাড়ি সুলতান নিবাসে ফিরেছে এই জওয়ান। এসে সেই যে রুমে ঢুকেছে তো ঢুকেছি, আর বের হয়নি। এখন বাজে বেলা 11টা। সলিমান সকালে খাবার খাচ্ছে টেবিলে বসে। বাসার সুলতান গুমোট মুখ নিয়ে চেয়ার টেনে বসলেন। সলিমান একবার চাচার দিকে চেয়ে বললেন, মুখ এমন বাংলার বর্ণমালার ওমু এর মতো কেন? বাসার সুলতান পাউরুটি মুখে নিয়ে বলেন, এই জোয়ান এসেছে গতকাল রাতে, খুব রেগেছিল। কি করে এসেছে? বলেনি। আসতে বলো সামনে, বলো আমি ডেকেছি। বাসার সুলতান, মেটকে ডেকে বলো এজওয়ানকে ডেকে বলতে সলিমান ডাকে তাকে। বাড়ির মেট এজওয়ানকে ডেকে বলো ছোট স্যার সলিমান স্যার ডাকে আপনাকে। কথাটা বলেই মেট চলে যায়। সলিমান অপেক্ষা করলো এজওয়ানের, কিন্তু এজওয়ান আসলো না। তা দেখে সলিমান নিজেই এজওয়ানের রুমের বাইরে দাঁড়িয়ে দরজায় ঠক ঠক করে বলল, কিরে দরজা খুলছিস না কেন? বেঁচে আছিস নাকি মরে গেছিস? মরে গেলে বল, অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে সুলতান নিবাসে আসতে বলি। এজওয়ান রুমের ভেতর থেকে বলল, ভাই মরিনি, আমি বেঁচেই আছি। তাহলে মুখে কি পোকা পড়েছে তোর, নাকি হাত পা ভাঙা যে দরজা খুলছিস না? সবই আস্ত আছে তোমার দোয়ায়। তাহলে দরজা খুলছিস না কেন হারামজাদা? দরজা খোল বলছি তাড়াতাড়ি। জন ড্রিঙ্কসের বোতল খুলে নিয়ে দরজা খুলে দিল। সুলিমান ভিতরে ঢুকে দেখলো পুরো রুম জুড়ে মদের বোতলের ছড়াছড়ি। রুমের এই অবস্থা কেন? খাচ্ছিলাম। খাওয়া শেষ? তাহলে ফ্রেশ হয়ে নে। আর শোন, বলো। চাচা বলল তুই রাতে রেগেছিলি। রাগার কারণ কি? এজন মুহূর্তে মনে পড়ল সেই মেয়ের কথা, যে কিনা এই এজন সুলতানকে ধাক্কা দিয়েছিল। এমনি ভাইজান, তোমার চাচা বাসায় আসতে না আসতেই প্রশ্নের ঝুড়ি নিয়ে বসেছিল, সেই জন্য রাগ উঠেছিল। সলিমান এজওয়ানকে আপাদমস্তক দেখে রুম থেকে বের হলো। বসার ঘরে আসতে দেখলো ইব্রাহিম এসেছে। সলিমান ভুরুকুসকে জিজ্ঞেস করলো, কিরে আমার বসায় যে এই সময়? আশ্চর্য, আজকে নতুন এসেছি নাকি তোমার বাড়ি? সব ঠিকঠাক? সব ঠিকঠাক মেরি প্যারি দোস্ত, তোকে নিতে এসেছি। নতুন জামাইকে নাকি আমি যে নিতে এসেছিস? নতুন জামাই তো হতেই যাচ্ছিলে 8 দিন পর। চল এখন। কোথায়? চল না, গেলেই দেখতে পারবি। ইব্রাহিম সলিমানকে নিয়ে বাইরে আসলো। ইব্রাহিম গাড়িতে আসলো, এক ছেলেকে দেখে বলল, এই ছেলেকে? আমার নতুন ড্রাইভার ইমন। ইব্রাহিম ইমনকে বলো বসুন্ধরায় নিয়ে যেতে। সকালে আফিয়া সুলতানা ইব্রাহিমকে ফোন করে বলেছে সলিমানের শপিংয়ের দায়িত্ব তাকে নিতে। সেই জন্য ইব্রাহিম চলে এসেছে সলিমানকে নিতে। বসুন্ধরা মলের সামনে আসতেই তারা মলের ভিতর ঢুকলো। ইমনকে নিয়ে আসলো ইব্রাহিম ভিতরে। সলিমান হঠাৎ মলে আসতে দেখে ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, মলে আসলাম কেন আমরা? মলে মানুষ আসে কিসের জন্য? শপিং করতে। ঈদ তো এখনো অনেক দেরি আছে। ঈদের নয়, বিয়ের। কার? তোর? কবে ঠিক হলো? ইব্রাহিম মাথায় হাত দিল। আমার বিয়ে হতে যাবে কেন? বিয়ে তো তোর, ভুলে গেলি এত তাড়াতাড়ি? সলিমানের মনে পড়ল তার বিয়ের কথা। মা বলেছে এসব পড়তে, তাই তো? এখন কথা কম। শেরওয়ানি পছন্দ কর, তারপর ভাবির জন্য লেহেঙ্গা নিতে হবে। জাস্ট একটা সাদা পাঞ্জাবি কিন। ওসব শেরওয়ানি মিরওয়ানি পরছি না আমি। আর ওনার জন্য কোনো লেহেঙ্গা নয়, লাল বেনারসি কিন। বিয়েতে সাদা পাঞ্জাবি পরবে, সব সময় সাদা পাঞ্জাবি পরিস। এবার বিয়েতে ভিন্ন কিছু তো পর। বিয়ে তোর নাকি আমার? তোর। তাহলে যা বলছি তাই কর। ইমন মুগ্ধ হয়ে চারুপৃষ্ঠা দেখলো। এই প্রথম আসা তার বসুন্ধরা। তার আর মেহরিনের বিয়েতে মেহরিনের জন্য সে এখান থেকে বিয়ের শাড়ি কিনবে। চারিপাশে চোখ বুলিয়ে দেখলো। দূরে থাকে একটা লাল টুকটুকে বেনারসিতে ইমন চোখ আটকে গেল। বেনারসিটার কাছে এগিয়ে গেল। কি সুন্দর বেনারসিটা! ইমন হাত বুলালো। শাড়িটার গায়ে মূল্য লেখা 17,000। 1,70,000। ইমন জিজ্ঞেস করলো দোকানদারকে, দাম কি এটার ফিক্সড? এটাই। জি। ইমন শেষবার চোখ বুলালো শাড়িটায়। এই শাড়িটা সে কিনবে মেহরিনের জন্য। মেহরিনের জন্য বিয়েতে 1,70,000 টাকা সে ইনকাম করবে এরপর। ভাই, শাড়িটা রেখে দিবেন আপনার দোকানে, আমি নিতে আসবো ফের। এই শাড়ি কেউ না কিনলে অবশ্যই রেখে দিব।
ইমন চলে আসলো। ইমন মলটার আশেপাশে দেখছিল। ইব্রাহিম সাদা পাঞ্জাবি কিনে এনে বলল, এবার বই বেনারসিটা কি নিজের পছন্দ মতন। সলিমান ঠোঁট কামড়ে মেয়েদের সাইডে আসলো। দূরে ঝুলালো এক লাল বেনারসি দেখে এগিয়ে গেল। মূল্য লেখা 1,70,000 টাকা। ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, এটা প্যাক করতে বল। ইব্রাহিম দোকানদারের শাড়িটা প্যাক করতে বলে বিপ পেল করে দিল। শাড়ি পাঞ্জাবি নিয়ে নিচে নামতে ইব্রাহিমের মনে পড়ল ইমন তো তাদের সাথে নেই। পকেট থেকে ফোন বের করে ইমনকে কল করলো। কোথায় তুমি? আমার গাড়ির কাছে। এই তো ভাইয়া আসতেছে। ইব্রাহিম সলিমান বসে পড়ল গাড়িতে। ইমন আসতে ইব্রাহিম জিজ্ঞেস করলো, কোথায় ছিলে? ভেতরেই ছিলাম, দুঃখিত দেরি হওয়ার জন্য। ইমন গাড়ি স্টার্ট দিল। চোখে এখনো সেই শাড়ির প্রতিচ্ছবি। এই শাড়িতে তার মেহেরিনকে একদম পুতুল বইয়ের মতো লাগবে। টাকাটা জমিয়ে জমানোর টাকা দিয়ে আগে ইমন এই শাড়িটাই কিনবে, অথচ বেচারি ইমন জানতেই পারল না সেই শাড়িটা আর নেই, সেল হয়ে গেছে। এবং যে শাড়িটা কিনেছে সেও মেহরিনের জন্যই কিনেছে। সলিমানকে তার বাসায় নামিয়ে ইব্রাহিম তার বাসা দেখে গাড়ি ঘোরাতে বলল ইমনকে। ইমন লুকিং গ্লাসে ইব্রাহিমকে দেখে বলল, উনি কে ছিল ভাইয়া? এই আসনের এমপি আর আমার কলিজার বন্ধু। ভুরু কুচকালো। এমপিরা কি এভাবে ঘোরাঘুরি করে গার্ড ছাড়া? দেখে তো তাই মনে হয়নি। মনে না হওয়াটাই স্বাভাবিক, কারণ ও এখন কোনো রাজনীতির সবাই নেই। সেই জন্য ও যখন রাজনীতির ভেতরে থাকে তখন ওর গেট আপ এরকম, আর যখন রাজনীতির বাইরে থাকে তখন গেট আপ অন্যরকম। ওনার কি সামনে বিয়ে? ওহ, হুম। তা তোমার বাসায় কে কে আছে ইমন? আমি, মা আর বোন। বাবা মারা গিয়েছে। ও সরি। মানুষের মন যেন এক রঙিন ঘুড়ির মতো, কখনো সে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, আবার কখনো হাওয়ায় দুলতে দুলতে হারিয়ে যেতে চায় অসীম নীলিমায়। সেই ঘুড়ির সুতো হয়তো নিজের হাতে থাকে না, কেউ না কেউ তাকে নিয়ন্ত্রণ করে, টেনে ধরে কিংবা থামিয়ে দেয় ঠিক মাঝ আকাশে। আমাদের মনও তেমনই অবস্থা। কখনো কোনো আনন্দের মুহূর্তের মন একেবারে আকাশ ছুঁয়ে ফেলে, আবার কখনো অদৃশ্য বাধা বা বাস্তবায়নের ভার তাকে নিয়ে নামিয়ে আনে। তবুও মন থেমে থাকে না। সে চায় মুক্তি, চায় উঠতে, চায় নিজস্ব রঙে রাঙাতে চারপাশ। মেহেরিন রুমে নামাজ শেষে নামাজে বসে ভেবে চলছে কিছু। আজ কেমন যেন একটু মন খারাপ মেহেরিনের। কেন তা জানে না, মনে হচ্ছে সে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে একদিন ঝরে যাবে। মেহরিন মৃত্যুকে ভীষণ ভয় পায়। এই একটা সত্য তাকে কুড়ে কুড়ে খায়। মেহরিন অনেক বছর বাঁচতে চায় তার পরিবার প্রিয়জনের সাথে। শেরিন রুমে এসে বোনকে জায়নামাজে বসে থাকতে দেখে মেহরিন অনেক বছর বাঁচতে চায় তার পরিবার প্রিয়জনদের সাথে। শেরিন রুমে এসে বোনকে জায়নামাজে বসে থাকতে দেখে পাশে বসে বলল, কী রে কী ভাবছিস? কী রে কী ভাবছিস? মেহরিন বোনকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আপু, মানুষ মরে গেলে নাকি মানুষ আপন মানুষকে ভুলে যায়? আমি মরে গেলে কি তুমি আমাকে ভুলে যাবে? শেরিনের বুক কেঁপে উঠল। গতকাল তার বাবাও মৃত্যুর কথা বললে তার আজ বোন বলছে। তারা কি বুঝে না তাদের মুখে এমন কথা শুনলে তার বুক ফেটে যায়। সব বাজে কথা কেন বলছিস মেহু? অনেক বছর বাঁচবি তুই। আমার সকল হায়াত তোদের হোক। মেহরিন বুক থেকে মাথা তুলে হাসার চেষ্টা করে বলল মেহরিন বুক থেকে মাথা তুলে হাসার চেষ্টা করে বলল, কেন জানি মনে হয় আমি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। মনে হয় আমি এখন এমনভাবে তোমাদের ছেড়ে যাব যেন আমার অস্তিত্ব একেবারে মুছে যাবে পৃথিবী থেকে। কোথাও আমার কোনো শেষ চিহ্ন অবশিষ্ট থাকবে না। মেহরিন এসব বলে না। কদিন বাদেই তোর বিয়ে, সেদিকে হোসাগাস কর। আর জানিস তোর বিয়ের বেনারসি কেনা হয়ে গেছে। মেহরিন জায়নামাজ উঠিয়ে ভাঁজ করতে করতে বলে, আবা কিনে আনছে? না, তাহলে তোর জামাই কিনেছে ঢাকা থেকে। জামাই বলছো কেন? এখনো বিয়ে হয়নি আপা, হবে তো বিয়ে কদিন পর। যেদিন হবে সেদিন বলো। সুলেমান বাড়ি ফিরে প্যাকেটগুলো সেই যে বিছানার উপর রেখেছে এখনো সেখানেই পড়ে আছে। সুলেমান নির্বিশেষ চোখে তাকিয়ে আছে লাল বেনারসিটার দিকে। আচ্ছা, সে তো বলেছে বিয়ে করবে, কিন্তু মেয়েটাকে কি স্ত্রীর মর্যাদা দিতে পারবে? মেয়েটাকে তো ঢাকায় আনবে না সুলেমান। মেয়েটা থাকবে সুলতান ভিলায়, সুলতান নিবাস, তার জন্য না। সুলতান নিবাসে কোনো নারী থাকতে পারে না। সুলেমান এসব ভাবনার মাঝেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের নম্বরটা দেখে মুখে কিঞ্চিৎ হাসি ফুটল। ফোনের ওপাশ থেকে রাইমাসা সুলতানা সুলেমানের একমাত্র ছোট বোন
বলে উঠল। হ্যালো ভাইয়া। বল, শুনছি। কেমন আছিস? ভালো। আর থাকতে দিলি কই? তোমায় নিয়ে আমাদের কত চিন্তা হয় জানো? জানি তো। কচু জানো। জানলে কি আর এভাবে দূরে থাকতে? ঈদ চলে গেল, তারপরও আসলে না। এখন বিয়ে তোমার, তারপরও আসো না। মেয়েটাকে দেখলেও না। আমি ছবি তুলে এনেছিলাম ওর। ভীষণ কিউট দেখতে মেয়েটা। পছন্দ হয়েছে খুব। ভীষণ। এক দেখাতেই। এখন তোমার হলেই হয় পছন্দ। ছবিকে পাঠাবো, দেখবে? সুলেমান দেখতে ইচ্ছে করলো না। বিয়ের দিনে গিয়েই দেখবে একেবারে। না থাক। শপিং করেছিস? মা বাবা নিয়ে গিয়েছিল। আচ্ছা রাখছি তাহলে এখন। সুলেমান ফোন কেটে শাড়ি পাঞ্জাবিটা আলমারিতে রেখে দিল। আজ সন্ধ্যার পর একটা বোর্ড মিটিং আছে, সেখানে যেতে হবে। আর সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জোয়ান শুনতে পেয়েছে তার ভাইজানের বিয়ে। যাক, এবার বউ আসলে তার উপর থেকে ভাইজানের নজর সরবে। এইভাবে খুশি হলো। এই জনের এইসব বিয়ে শাদী ভালো লাগে না, তাই বিয়েতে যাবে কি না এইসব নিয়ে ভাবছে না। ব্ল্যাক হুডি মাস্ক পরে সন্ধ্যা হতে বাড়ি থেকে বের হলো। ঢাকার অভিজাত এলাকায় গুলশানের এক পুরনো বহুতল ভবনের উপর তলায়। বাইরের চেহারা খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলে সম্পূর্ণ আলাদা জগৎ। নাইট হেভেন আর বাইরে থেকে দেখলে মনে হবে এক সাধারণ বার, কিন্তু মধ্যরাতের পর ক্লাবের আসল ধারা দেখা যায়। দেওয়াল জুড়ে লাল আলো, ডিজে বক্স, ধোঁয়াশা, আর ভিতরে আলাদা আলাদা ভিআইপি রুম। এখানে আমন্ত্রিতদের জন্য গোপন ডিল চলে। কেউ আবার এসেই হারিয়ে যায়। এই ক্লাবে একবার ঢুকলে কেউ আর আগের মতো থাকে না।